বিএনপি যেখানে 25% 20-25% আগায় ছিল, সেখানে যদি এখন ধরো ডিফারেন্সটা মাত্র 5% হয়, তাহলে আমরা বলবো যে ডাকসু নির্বাচনে আমরা যেই ট্রেন্ডটা দেখতেছি, এই ট্রেন্ডের একটা ইম্প্যাক্ট তুমি ন্যাশনাল পোলে অলরেডি পড়ছে, যে সেটা হলো যে জামাত যতখানি পিছায় ছিল ততখানি এখন আর পিছায় নাই। বিএনপি এবং জামাতের মধ্যে যে গ্যাপটা ক্লোজ হইতেছে, এই গ্যাপটা আমি মনে করি না যে আওয়ামী লীগের ভোটের কারণে ক্লোজ হইতেছে। তার কারণ হলো আওয়ামী লীগের ভোট মানে তোমার ডিসপার্সড হয়ে যাইতেছে বিভিন্ন জায়গায়। বিএনপি যদি আগে থেকে মনে করে রাখে যে ধরো আমি নির্বাচনে জিততেছি, আমার আসলে জনগণের কাছে আর যাইতে হবে না, তাইলে পরে সে পাবলিক ওপিনিয়নকে যথেষ্ট রেসপেক্ট করার জরুরত তার নাই। ওকে কালী ভাই, সো দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো হচ্ছে যে ডাকসু ইলেকশনে আমরা যেই প্যাটার্নটা দেখছি যে বাকশাস বা এনসিপি তারা আউট হয়ে গেছে এবং বামদের আমরা কোনো মানে ভোটের পার্সেন্টেজে বা আমরা অলমোস্ট নান, লেস দেন 1%। তো তাইলে আমরা দেখছি যে একটা ছাত্রদল এবং শিবির বাইনারি, মানে আইদার ছাত্রদল অথবা শিবির, এবং সেখানে আমরা দেখছি যে শিবির পার্সেন্টেজ পয়েন্টের জায়গায় আই থিঙ্ক প্রায় 25% পয়েন্ট অন অ্যান অ্যাভারেজ বেশি ভোট পাইছে। তো এইটা আমরা যদি এখন ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হোপফুলি, তো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে ডাকসু ইলেকশনের এই যেই ভোটের প্যাটার্নটা আমরা দেখলাম, এই সেম প্যাটার্ন কি আমরা এক্সপেক্ট করতে পারি যে ন্যাশনাল ইলেকশনেও ঘটবে? এটা বলা কঠিন এক্স্যাক্টলি। তার কারণ হলো ডাকসু নির্বাচনের যে কনস্টিটিউয়েন্সি আর ধরো ন্যাশনাল নির্বাচনের এইখানে যে ডিস্ট্রিবিউশন, এটা তো এক্স্যাক্টলি সেম না, তাই না? ডাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা জাস্ট কত 25-30 হাজার মতো, 40,000 সব মিলে। তো তুমি ধরো যে একটা আসনেও যদি আমরা যাই, সেখানে ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং সারা দেশে ধরো যে এডুকেশন, জব, এইজ, এই ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, তাহলে ভোটারের কম্পোজিশনটা কমপ্লিটলি আলাদা। তো এই কারণে আমরা এক্স্যাক্টলি ডাকসু ডিস্ট্রিবিউশনটা অন্য জায়গায় গিয়ে রিফ্লেক্টেড হবে এরকম কনক্লুসিভ স্টেটমেন্ট আমরা দিতে পারবো না। বাট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে ডাকসু নির্বাচন আমাদেরকে দুইটা জিনিস বলতেছে। একটা হলো যে প্রিভিয়াসলি যেই ডিস্ট্রিবিউশন আমরা জানতাম, সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা পরিবর্তন হইতেছে কোনো না কোনোভাবে, এবং এই পরিবর্তনটা তরুণ প্রজন্মের মধ্যে হইতেছে মূলত। তো এটাকে যদি আমরা ধরো জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে মিলাই, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া এই দেশের ইয়াং জেনারেশনের রাজনৈতিক আকাঙ্ক্ষার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা কোন দিকে যাবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি, কিন্তু একটা পরিবর্তন যে আসতেছে এটা ডেফিনেট, এটা 100% আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এবং এই পরিবর্তনের কতগুলো কম্পোনেন্ট আছে। আপনি কম্পোনেন্টে যাওয়ার আগে একটা জিনিস, তরুণ যখন আমরা বলতেছি সেটা কি একটু ডিফাইন করা দরকার। এই যে রেঞ্জ আপনি কাকে মিন, ধরো 35 আপ টু 30। তার মানে হচ্ছে হাসিনা যখন পাওয়ারে আসলো 2008-এর পর তো কোনো ইলেকশন হয় নাই বেসিক্যালি। তার মানে 8-এর পর থেকে 2024 16 বছর। তো ধরো যে ওই সময় যার বয়স 18 ছিল, 15-16-18 ধরো 20 বছর যার বয়স, ধরো তার বয়স এখন হলো 35-36। তার মানে একটা জেনারেশন যাদের মোরাললেস গ্রোথটা হলো এই শেখ হাসিনার এই 15-16 বছরের মধ্যে। এবং এখানে আরেকটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্যাপাসিটি বা কতটুকু লাইক করে। যেমন তুমি যদি ফেসবুকে যাও, আমার ফেসবুকে আমি গেলে তো দেখতে পারি মোরাললেস ধরো কোন এইজের লোকেরা বেশি ফেসবুকে আছে, এবং এটা দেখবো যে আমাদের এইজের না, আমাদের চাইতে অ্যাটলিস্ট 10 বছর ছোট এইজ, তারা ফেসবুকে ধরো যে মোস্ট পিপল। যেমন ধরো আমার ফেসবুকে ম্যাক্সিমাম ধরো 25-30 এই বয়সের লোকজন হচ্ছে তোমার মেজরিটি। তো এদের ধরো দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি এবং ইনফরমেশন নেওয়ার দৃষ্টিভঙ্গি, এটা তুলনামূলকভাবে ওল্ডার জেনারেশনের কাছ থেকে আলাদা। তো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আর একটা কম্পোনেন্ট হলো যে তারা আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। এই ফ্যাসিবাদী শাসনটা যখন ফল করলো, তখন তাদের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমাদের একটা ভালো নতুন পলিটিক্যাল সিস্টেমে যাইতে হবে। তো এই যে পলিটিক্যাল সিস্টেমের ব্যাপারে তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তো রিয়েল। এই আকাঙ্ক্ষাটা আমি মনে করি জেনারেলাইজ, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেসিফিক না, অথবা ছাত্র স্পেসিফিক না, অথবা তরুণ প্রজন্মের স্পেসিফিক না, বরং একটা বিশাল জেনারেশনের মধ্যে এখন বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা তুমি যদি অগাস্টের পরে দেখো, তাহলে প্রথম এটাকে লিডারশিপ দেওয়ার জায়গা ছিল এনসিপি।
যে তাদের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা এই নতুন রাজনীতিটাকে হচ্ছে লিড দিবে, কিন্তু ওভার দ্য টাইম এটা ফেড হয়েছে এবং ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে মোটামুটি বোঝা যাইতেছে যে তরুণ প্রজন্ম এনসিপির পরিবর্তে তোমার ছাত্র শিবিরকে জুলাইয়ের ম্যান্ডেট দিচ্ছে। এখন ছাত্র শিবিরকে যদি জুলাইয়ের ম্যান্ডেট দেয় তাহলে এই ম্যান্ডেটটা জামাতের দিকেও কিছুটা যাবে, যেহেতু জামাত শিবির একই ধরনের রাজনীতি করে, একসাথে রাজনীতি করে। তো সেই জায়গা থেকে এই ম্যান্ডেটটা, এই আকাঙ্ক্ষাটা তোমার জামাত ইসলামের দিকে যাবে, স্বাভাবিক। কতটুকু যাবে সেটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে পারি। তো এখন এই যে যাবে, এটাকে যদি আমরা ধরে নিই এবং মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, এটাকে যদি আমরা ধরে নিই, তাহলে আমরা যেটা বলবো সেটা হলো যে প্রিভিয়াস যে স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স কাজ করবে না। এখন তোমার স্ট্যাটিস্টিক্স বুঝতে হলে তাহলে এখনকার সময়ে মানুষের পালসটাকে আলাদাভাবে জানতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, দেখতে হবে যে মানুষ কি চায়। তো এই জায়গায় ধরো আমরা যদি আগের স্ট্যাটিস্টিক্স এবং এখনকার স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমার বোধ হয় যে স্ট্যাটিস্টিক্যালি পার্থক্যটা আসবে। যেমন তুমি ধরো, আমি যদি 91 এবং 96-এর নির্বাচনের ফলাফল দেখি, বিএনপি এবং জামাতের যে ভোট, ধরো 91 এই দুইটা দলের মধ্যে পার্থক্য ছিল প্রায় 19-20% মতো। যে জামাত ভোট পাইছিল 12% মতো, বিএনপি ভোট পাইছে 30-এর উপরে, 30-এর উপরে। 96-এ জামাতের ভোট কমে তোমার হচ্ছে প্রায় 8.5%-এর মতো, আর বিএনপির ভোট হচ্ছে 34%-এর মতো। তো ডিফারেন্স ছিল প্রায় 25%। তো অন অ্যান অ্যাভারেজ দুইটা ইলেকশনে যদি ধরি তাহলে 20%-এর মতো ডিফারেন্স। যে বিএনপি হচ্ছে তোমার কোর ভোট, একেবারে অরিজিনালি পার্টির ভোট 20% আগানো, জামাত 10%, বিএনপি তোমার 30% মার্জিন, আওয়ামী লীগ আরও 30% মার্জিন। এই জায়গাটাতে ছিল ভোটের পার্সেন্টেজ। রিসেন্টলি যে সমস্ত পোল হয়েছে, এই পোলগুলো যদি আমরা দেখি, তো এর মধ্যে তোমার 4টা পোল আছে। 2টা পোল হচ্ছে ইনোভেশন করছে 2টা টাইমে, একটা গত বছর মার্চের দিকে, আর একটা হচ্ছে এই বছর মার্চের দিকে, আর একটা এই বছর সেপ্টেম্বরের দিকে, 2টাই 25-এ। আর ব্র্যাক হচ্ছে তোমার 2টা পোল করছে, একটা হলো 24-এর অক্টোবরে আর আরেকটা হলো 25-এর জুলাইয়ে। তো আমাদের 4টা ডাটা আছে মোরাললেস এক বছরের মধ্যে। তো এই 4টা ডাটাতে যদি আমি বিএনপি এবং জামাতের সাপোর্টের পার্সেন্টেজ দেখি, একটা জিনিস একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে তাহলে আমরা আমাদের বেঞ্চমার্কটা আমরা শুরু করতেছি হচ্ছে প্রিভিয়াস যেটা ছিল, যে 96 এবং 91 এবং 96 দুইটাই। কারণ 96-এর পরে যায় যখন 2001-এর নির্বাচন হয়েছে, 2001-এর নির্বাচনে জোট ছিল, তারপর তুমি বিএনপি জামাতের ভোটকে আলাদা করতে পারবে না, সেম অ্যাজ 2008-ও তুমি আলাদা করতে পারবে। তাহলে আমাদের 2টা ডাটা পয়েন্ট আছে আগের, 91 এবং 96। হ্যাঁ, তো তার মানে হচ্ছে 96 যে ডেটা পয়েন্টটা, সেটা কত বছর পুরনো ডেটা পয়েন্ট, এখন হচ্ছে 25 so তার মানে অলমোস্ট 30 years that's a long time. That's a long time. কিন্তু ধরো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যদি চেঞ্জ না হয়, তাহলে ধরো রেডিক্যাল পরিবর্তন সাধারণত হয় না, এক ধরনের গ্র্যাজুয়াল পরিবর্তন হয়। তো আমরা আসলে এক্স্যাক্টলি আসলে জানি না যে পরিবর্তনটা কতখানি হয়েছে। তো একটা তো হচ্ছে এখন ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে দেখলাম। তো আমরা যদি এখনকার পোলগুলোতে দেখি, যে 4টা যে পোল হইলো, এই পোলে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য হইল তোমার ম্যাক্সিমাম 5%, বিএনপি আগানো, কিন্তু 5% অনলি। কিছু জায়গায় 4%, একটা পোলে 2%, কিন্তু আমি যদি জাস্ট তুমি অ্যাভারেজ কত বা ম্যাক্সিমাম করো 4-5%-এর মতো হবে। তো এখন এইটাকে যদি আমরা আগের ডাটার সাথে তুলে ধরি, যে হচ্ছে তোমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং এবং প্রেফারেন্সের মধ্যে তোমার পার্থক্য তৈরি হইতেছে, আওয়ামী লীগ সিনে নাই, যেই কারণে ধরো এক ধরনের রিঅর্গানাইজেশন হইতেছে। জাতীয় পার্টি একসময় ছিল, যেটা ওভার দ্য টাইম ডেক্লাইন হয়েছে, হইতে এখন ধরো জাতীয় পার্টি অলমোস্ট নাই হয়ে যেতেছে। জাতীয় পার্টির ভোটের পার্সেন্টেজ হয়তো 1-2%-এর বেশি না এখন বিভিন্ন পোলে, লোকালি হয়তো কিছু জায়গায় আর একটু বেশি হবে, কিন্তু সারা দেশে তার ভোটের পার্সেন্টেজ তোমার এক্সট্রিমলি কম। তো সেই জায়গায় বিএনপি যেখানে 20-25% আগায় ছিল, সেখানে যদি এখন ধরো ডিফারেন্সটা মাত্র 5% হয়, তাহলে আমরা বলবো যে ডাকসু নির্বাচনে আমরা যেই ট্রেন্ডটা দেখতেছি, এই ট্রেন্ডের একটা ইম্প্যাক্ট তুমি ন্যাশনাল পোলে অলরেডি পড়ছে, যে সেটা হলো যে জামাত যতখানি পিছায় ছিল ততখানি এখন আর পিছায় নাই। তার মানে বিএনপি এবং জামাত তোমার অনেকটা কাছাকাছি আসছে, এবং তাদের একজনের সাথে আরেকজনের তোমার একটা স্ট্রং কম্পিটিশন হবে, প্রোভাইডেড দ্যাট যে এই পোলগুলোতে দেখাচ্ছে প্রায় 50%-এর মতো আনডিসাইডেড ভোটার আছে। হিউজ, যদিও আনডিসাইডেড ভোটার সবাই ইয়াংদের মধ্যে না, তোমার এজ ডিস্ট্রিবিউশন আছে সব জায়গায়, সবাই মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এবং সেইখানে যদি তোমার মানে 50-55% আনডিসাইডেড ভোটার থাকে, আর তোমার পোলের পার্থক্য মাত্র 5% হয়, তাইলে এটা সেফ না। তো তুমি যে কোনো জায়গা থেকে বলতে পারো যে আগামী নির্বাচন মূলত বিএনপি এবং জামাতের মধ্যে একটা অত্যন্ত কম্পিটিটিভ একটা ইলেকশন, হেড টু হেড ইলেকশন। আচ্ছা, আমরা ধরেন যে ইয়েটাতে আনডিসাইডেডটাতে আমরা একটু পরে যাই।
তার আগে যদি আমরা ইয়েটাতে ফোকাস করি যে আমরা যে 4টা ডেটা পয়েন্ট আমাদের আছে এখন 4টা সার্ভেতে আমরা দেখলাম যে কনসিস্টেন্টলি 5% ডিফারেন্স। তো এবং তাদের মেথোডোলজি কিন্তু আলাদা, ধরো দুই জায়গায় মেথোডোলজি আলাদা, কিছু কিছু ফ্লোড মেথোডোলজি আছে, রাইট রং আছে, কিন্তু সারপ্রাইজিংলি আমরা যে স্ট্যাটিস্টিক্স পাইতেছি ডিফারেন্সের দিক থেকে সেই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুব ক্লোজ। এবং আমি ডিফারেন্সটাকে এই জন্য গুরুত্ব দিতেছি, ধরো দুইটা ডাটা পয়েন্টে যদি তুমি মাইনাস করো তাহলে ধরো এরর ক্যান্সেলেশন হয় একটা আরেকটার সাথে। এবং ডাকসু নির্বাচনে যে কটা পোল হয়েছে সেই পোলেও তোমার সোচ্চার যে পোলটা করছে সেখানে যদি দেখো তাহলে ছাত্রদল এবং শিবিরের ভোটের ডিফারেন্স যেটা তারা প্রেডিক্ট করছে দ্যাট ওয়াজ প্রিজার্ভড। পরে যখন ইলেকশনে গেছো তুমি মোরাললেস সেম জায়গাটা পাইছো। তো এই ক্ষেত্রে এই জন্য আমি ডিফারেন্সটাকে মনে করি মোর ট্রাস্টওয়ার্দি। ওকে, হ্যাঁ, না তো তাহলে 5% ডিফারেন্স এবং 30 ইয়ার্স আগে আমরা দেখছি বিএনপি এবং জামাতের ডিফারেন্সটা হচ্ছে 20%, রাইট? সো 20% পয়েন্ট ডিফারেন্স ছিল 30 ইয়ার্স আগে। সো আজকে 30 বছর পরে এখন বিএনপি এবং জামাতের ডিফারেন্সটা কমে আসছে 5%-এ। তার মানে হচ্ছে যে জামাত ক্লোজ দ্য গ্যাপ 15%। মানে হচ্ছে যে ধরো আমার বিএনপি কিছুটা লুজ করছে, জামাত কিছুটা গেইন করছে, এই দুইটার মধ্যে তারা কাছাকাছি আসছে। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং ব্যাপার। একটা হচ্ছে যে এইটা ঠিক আওয়ামী লীগের অ্যাবসেন্সে এই পোলগুলো হয়েছে, মানে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে এবং আওয়ামী লীগের ব্যাপারেও কোশ্চেন ছিল মানে সার্ভেগুলোতে। কিন্তু আপনার কি মনে হয় এই যে ডিফারেন্সটা আমরা দেখতেছি, মানে বিএনপি এবং জামাতের ভোটের ডিফারেন্স একসময় ছিল 20 পার্সেন্টেজ পয়েন্ট, এখন হচ্ছে 5% পয়েন্ট। আওয়ামী লীগের অ্যাবসেন্স এখানে কতটা রোল প্লে করছে বলে আপনার ধারণা? না, মানে তুমি ধরো যে আমি বিষয়টাকে এভাবে মনে করি না যে আওয়ামী লীগের ভোট মুভ করার কারণে এটা হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? দুইটা আর্গুমেন্টের। একটা আর্গুমেন্ট হলো যে তুমি এখনো যদি পোলে দেখো আওয়ামী লীগের প্রায় 5 থেকে 10% ভোট আছে বোধহয় বিভিন্ন জায়গায় যদি তুমি পোলের মধ্যে দেখো। এবং ডাকসু নির্বাচনে যদি তুমি দেখো তোমার মেঘমল্লার যে ভোট পাইছে এটা মোরাললেস ধরো যে তুমি কিছুটা আওয়ামী লীগের লাইনের ভোট, কিছুটা হচ্ছে তোমার হিন্দু মাইনরিটি ভোট, এই দুইটা মিলাইয়া। তো ওইখানে তুমি একটা সিগনিফিকেন্ট পার্সেন্টে 5,000-এর মতো ভোট পাইছে। তো এই জন্য আমি মনে করতেছি এই 5,000 ভোট বাদেই কিন্তু তুমি ধরো যেই তোমার শিবির যে ছাত্র দলের থেকে তোমার 25% আগায় আছে, এই 5,000 ভোট বাদেই তো আগায় আছে। তার মানে আওয়ামী লীগের ভোটটা দুইটা জিনিস হইতেছে, একটা কোর পার্ট অফ দ্যাট এটা আওয়ামী লীগ হিসাবেই আছে এবং ওইখানে প্রিজার্ভড আছে। আর এর বাইরে একটা অংশ যারা ধরো কোনো একটা সময় আওয়ামী লীগকে ভোট দিচ্ছে কিন্তু সে এত কট্টরভাবে আওয়ামী লীগ করে না, তারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরায় নিচ্ছে এবং তাদেরকে তুমি এখন এক ধরনের সুইং ভোটার হিসেবে মনে করতে পারো। এবং তাদেরকে তুমি ধরো লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ প্রায় 50% ভোট পাইছে। আওয়ামী লীগের কোর ভোট তো তোমার একেবারে বেসিক ভোট, লয়াল ভোট তো আর 50% না। সো লট অফ পিপল হচ্ছে তোমার মানে লাস্ট ভোট বলতে আপনি যেটা মিন করতেছেন সেটা হচ্ছে 2001 এবং 8-এর ডাটা যদি দেখি 2001-এও 40% উপরে, 2001-এর হ্যাঁ 2001-এ তোমার হচ্ছে 40% উপরে ভোট পাইছে। 2008-এর ইলেকশন নিয়ে কোশ্চেন আছে, কিন্তু তারপরে তুমি ধরো মানে 8-এর পরে যে দুইটা ইলেকশন হয়েছে তার চাইতে 8-এর ইলেকশন ভালো ছিল, তুমি কিছুটা হয়তো এটা ডাটা অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট নিতে পারবা। তো আওয়ামী লীগে ধরো অন অ্যান অ্যাভারেজ 40% ভোট পাইছে সমাজে। এই 40% পুরোটা তার লয়াল ভোট না। আমি এখন মনে করি যে ধরো তার লয়াল ভোট 10% আছে ম্যাক্স, আর বাকি ভোট এখান থেকে তোমার 10% ডিফারেন্স সাইজ হয়ে গেছে। রাইট, 10% আমরা এই যে চারটা যে হ্যাঁ 9 থেকে এবং ডাকসু নির্বাচনে তুমি 10% ভোট বুঝবা যে তোমার কোন একটা স্পেসিফিক প্যাটার্নে যাইতেছে। 9 to 10% আমরা দেখছি। ওকে, তার মানে আপনার পয়েন্ট হচ্ছে যে আসলে হয় নাই, মানে না এটা আওয়ামী লীগের ভোটের রিঅর্গানাইজের কারণে না, রিঅর্গানাইজের কারণেই হয় নাই, না কারণে মানে বিএনপি এবং জামাতের যে গ্যাপ আমরা এখন কম দেখতেছি এটা আওয়ামী লীগের নতুন পলিটিক্যাল সিনারিওতে মানুষের যে পলিটিক্যাল অ্যাসপিরেশন সেই জায়গা থেকে হয়েছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের ভোটটা তুমি আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো না যদি না এই আনডিসাইডেড ভোট কই যায় সেখান থেকে যদি আমরা না নিই। তার কারণ হলো একটা লম্বা অংশ যে ধরো আওয়ামী লীগের প্রতি কিছুটা ভালো মাইন্ডসেট ছিল, এখন ফ্রাস্ট্রেটেড হয়েছে, তারা অ্যাট বেস্ট তোমার আনডিসাইডেড থাকবে। কিন্তু ডাকসু নির্বাচনে আমরা যেটা ইন্টারেস্টিংলি দেখছি সেটা হলো যে নির্বাচনের আগে সার্ভে কিন্তু ওইখানেও তোমার প্রেডিক্ট করছে প্রায় 40-50% ভোটার আনডিসাইডেড। কিন্তু যেই ডিফারেন্সটা বিএনপি এবং তোমার শিবির ছাত্রদল এবং শিবিরের মধ্যে প্রেডিক্ট করছে সেই ডিফারেন্সটা কিন্তু ঠিক রয়েছে। তার মানে কি আনডিসাইডেড ভোটাররা তোমার 50-50 ভাগ হয়ে গেছে, তাই না? আদারওয়াইজ তো তোমার একই ডিফারেন্স থাকার কথা না, প্রায় 40%-এর উপরে আনডিসাইডেড ভোটার ছিল। তাহলে 40% আনডিসাইডেড ভোটার থাকার পরও তোমার আগের যে প্রেডিকশন যে গ্যাপ, সেই গ্যাপটা যেহেতু প্রিজার্ভ হয়েছে, তার মানে হলো ওইখানে আনডিসাইডেড ভোটাররা মোস্ট প্রবাবলি 50-50 ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। তো এখন এই কারণে আমি আর্গু করবো যে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় তার মানে আওয়ামী লীগের লোকের কোনো প্যাটার্ন নাই।
এই প্যাটার্নটা তোমার মানে বিভিন্নভাবে ডিঅর্গানাইজ হয়ে যাবে। এবং এখানে আমি খুব স্ট্রংলি আর্গু করবো যে আওয়ামী লীগের নিষিদ্ধের ডিসিশনটা একটা রাইট ডিসিশন। তার কারণ হলো যে তারা যে ফ্যাসিবাদী রাজনীতি করছে, আমি যদি তাকে কোনো পানিশমেন্ট না দিই, সে যদি কোনো পানিশমেন্ট ছাড়া আবার রাজনীতিতে আসে, তাহলে তো আরেকজন আবার মনে করবে আমি ফ্যাসিস্ট হইতে পারি, আমার কোনো প্রাইস পে করতে হইব না, তাই না? আর আওয়ামী লীগকে যদি তুমি তিনটা নির্বাচন চুরি করছে, আমি 3টা নির্বাচন তারে বাইরে রাখবো, এই 3টা নির্বাচনের মধ্যে তার বিচার হবে দল হিসাবে, ব্যক্তি হিসাবে, পুরো বিচার প্রক্রিয়া শেষ করে আসে যদি আবার রাজনীতিতে আসতে চায় 3টা ইলেকশনের পরে, দেন উইল সি তারা আসতে পারবে। কিন্তু তুমি যদি এই 3টা নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রাখো, তাহলে যেটা হবে যে আওয়ামী লীগের ভোটার গ্রুপ তোমার বিভিন্ন জায়গায় তার মতো করে তোমার রিঅর্গানাইজ হয়ে যাবে। যেমন ধরো ডাকসু নির্বাচনে ভোটার কাউন্ট হয়েছে প্রায় 80%, তাই না? আওয়ামী লীগ যদি খুব তোমার স্ট্রং পলিটিক্যাল পার্টি হইতো যে তারে মানুষ এখনো পছন্দ করে, তাহলে তো 40% লোক ভোট দিতে আসতো না, তাই না? আওয়ামী লীগ তো তোমার ব্যালটে নাই, তাহলে 40% মানুষ ঘরে বসে থাকতো, তাহলে তুমি দেখতা 60% লোক ভোট দিতে আসছে। তখন ঠিক আওয়ামী লীগ আর্গু করতে পারতো যে দেখো আমার পপুলার সাপোর্ট আছে। তো এখন যখন 80% লোক ভোট দিতে আসছে, তাহলে তো তার পপুলার সাপোর্ট নাই। এবং এইটাই ন্যাশনাল ইলেকশনে হবে যে মেজরিটি লোক ভোট দিতে আসবে। অনেকদিন তারা ভোট দেয় না, তারা পলিটিক্যাল প্রসেস নিয়ে আগায় যেতে চায় এবং আওয়ামী লীগের প্রতি লয়্যালটি হয়তো অল্প কিছু মানুষের থাকবে। সেই অল্প কিছু মানুষের লয়্যালটি যদি প্রিজার্ভ করে সমাজে এবং তারা যদি তার বিচার, তার শাস্তি এটার মধ্যে দিয়ে তার প্রাইস পে করার পরে আবার রাজনীতিতে আসতে চাবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যদি ইমিডিয়েটলি আওয়ামী লীগকে তার কৃতকর্মের জন্য কোনো শাস্তি না দাও এবং তার পলিটিক্যাল রিহ্যাবিলিটেশনে নিয়ে আসো, তাহলে তো আমি ফ্যাসিজমকে তোমার এন্টারটেইন করলাম যে আবার ফ্যাসিজম আসবে, তাহলে এটা করা যাবে না। আর যে পয়েন্টটা সেটা হলো যে বিএনপি এবং জামাতের মধ্যে যে গ্যাপটা ক্লোজ হইতেছে, এই গ্যাপটা আমি মনে করি না যে আওয়ামী লীগের ভোটের কারণে ক্লোজ হইতেছে। তার কারণ হলো আওয়ামী লীগের ভোট মানে তোমার ডিসপার্সড হয়ে যাইতেছে বিভিন্ন জায়গায়। এই গ্যাপটা ক্লোজ হইতেছে আমাদের যে নতুন রাজনৈতিক পরিস্থিতি হইতেছে, এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে জেনারেশনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাইতেছি। এখন তুমি ধরো আগামী 2টা নির্বাচনের মধ্য দিয়ে এটা আবার একটা পোল তৈরি হবে। এই পোলটা আপাতত আমাদের কাছে মনে হইতেছে বিএনপি জামাত হইতে যাইতেছে। এখন গণতন্ত্রের জন্য তো আমার 2টা স্ট্রং পার্টি লাগবে, তাই না? তো এই যে বিএনপি জামাত ক্লোজ, তারা একজন আরেকজনের সাথে কম্পিট করবে, এটা গুড ফর ডেমোক্রেসি। এটা আমাদের ডেমোক্রেসির জন্য অত্যন্ত ভালো যদি 2টা পার্টি একটা কনস্ট্রাকটিভ কম্পিটিশন আসে একজন আরেকজনের সাথে। এবং আগামী নির্বাচন ধরো তারা কেউ ধরে নিতে পারতেছে না যে আমি জিতবো, দুজনে মনে করতেছেন ইটস অ্যান ওপেন গেম, আমি ইলেকশনে যাব, প্রায় কাছাকাছি একজন আরেকজনের সাথে তোমার কম্পিটিশন হবে, দ্যাটস ভেরি গুড এবং আমি এটা এনজয় করতেছি। যেমন তুমি ধরো যে গত আগস্টের পরে তো আমাদের একটা পারসেপশন ছিল যে বিএনপি তুলনামূলকভাবে অনেক স্ট্রং পার্টি। হ্যাঁ, বিএনপি ল্যান্ডস্লাইড জিতবে, কারণ হলো জামাতের লাস্ট ভোট ছিল তোমার 10%, 200 কম পাবে না বেশি পাবে, ওইটা ছিল এটা নিয়ে মানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে এটা আমাদের ডেমোক্রেসির জন্য রাইট হবে না রং হবে, এটা নিয়ে আমরা আর্গু করছি, তাই না? আমার এখনো মনে আছে আমি বিএনপির আজিজুল বারী হেলাল ভাইয়ের সাথে একটা টক শোতে বলতেছিলাম ওনাকে যে আপনারা যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেন, এটা তো দেশের জন্য ভালো হবে না। সো ইউ নিড টু থিঙ্ক যে এটা হইলেও এটাকে আমি কীভাবে কাউন্টার ব্যালেন্স দিব। সো আলটিমেটলি এটা অবভিয়াস পজিশন ছিল আমাদের অনেকের কাছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু নাও যেই সাইনগুলো আমরা দেখতেছি সেটা মোরাললেস আমাদেরকে বলতেছে যে মানুষের পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হইতেছে। এবং এখানে আরেকটা বেনিফিট পাইতেছে জামাত, সেটা হলো যে আগে তো জামাত ছিল তোমার 3rd অথবা 4th পার্টি, রাইট? জাতীয় পার্টি জামাত, তারপর একটা সময় ধরো জাতীয় পার্টিকে ওভারকাম করে সে থার্ড পার্টি হয়েছে, কিন্তু সে কখনো ফার্স্ট অথবা সেকেন্ড ছিল না। কিন্তু এখন যে সিনারিও তৈরি হইতেছে সে এখন সেকেন্ড পার্টি, তাই না? বিএনপির পরেই সে সেকেন্ড পার্টি। তো সেকেন্ড পার্টি হওয়ার কারণে তার উপর একটা স্পটলাইট পড়তেছে। এই স্পটলাইটের কারণে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্ট্রি যে সাধারণ জনগণ মনে করতেছে যে জামাত একটা বড় পলিটিক্যাল পার্টি, কারণ গণতন্ত্রে তো বড় 2টা দল একজন আরেকজনের সাথে অলওয়েজ কম্পিটিশন করবে, তাই না? তো সেই জায়গা থেকে জামাতকে তারা একটা বড় পলিটিক্যাল পার্টি বলে মনে করতেছে, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বলে মনে করতেছে। আমি মনে করি এটাও একটা কারণ যে কারণে গ্যাপটা তোমার মানে কুইকলি যাইতেছে। এবং এই যে 50% লোক আনডিসাইডেড, সেখানেও এই জামাতে বেনিফিটটা পাবে। যেমন ধরো কোনো একটা লোক বিএনপিকে পছন্দ করতেছে না, সে বিএনপির ভোট দিবে না, সে তখন মনে করবে যে আমি কারে ভোট দিব, আমি তো অন্য করে ভোট দিলে আমার ভোটটা কাজে লাগবে না। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এটা আছে সাইকোলজিক্যালি যে তারা ভোট নষ্ট করতে চায়, ভোট নষ্ট করবো না, এক্স্যাক্টলি ভোট নষ্ট করতে চায় না। তো তখন সে যদি মনে করে যে জামাত তার কম্পিটিটর বিএনপির, তখন বিএনপির পছন্দ না করলে সে জামাতের ভোট দিবে, জামাতের পছন্দ না করলে সে বিএনপির ভোট দিবে। তো এটাই 2টা পার্টিকে হেল্প করতেছে। তো এই জায়গায় জামাত যেহেতু পিছিয়ে ছিল, এই কারণে তার হেল্পের পরিমাণ বেশি। বিএনপি যেহেতু আগায় ছিল, এই কারণে তুমি এটা আমরা এতটা বুঝতে পারবো না এখানে। সো আমি মনে করি যে দ্যাটস আ বেনিফিট দ্যাট জামাত ইসলাম ইজ গোয়িং টু গেট। এবং আগামী নির্বাচনে তোমার বিএনপি জামাত একটা নতুন ল্যান্ডস্কেপ তৈরি হবে, যেটা ধরো যে আগে আমাদের ল্যান্ডস্কেপটা ছিল আওয়ামী লীগ বিএনপি, সেই ল্যান্ডস্কেপটা এখন চেঞ্জ হয়ে জামাত এবং বিএনপি হইতে যাইতেছে। হ্যাঁ, তাহলে এখন ধরেন যে 50% যেই আনডিসাইডেড ভোটার আছে, তাহলে তো এখন মানে দে আর আপ ফর গ্র্যাব, মানে জামাত এবং বিএনপি তাদের পলিসির উপর ডিপেন্ড করবে। ধরো যে মানে
বিএনপি যদি আগে থেকে মনে করে রাখে যে ধরো আমি নির্বাচনে জিততেছি, আমার আসলে জনগণের কাছে আর যাইতে হবে না, তাইলে পরে সে পাবলিক ওপিনিয়নকে যথেষ্ট রেসপেক্ট করার জরুরত তার নাই। সে মনে করবে না যে আমার লোকেদেরকে কনভিন্স করতে হবে। কিন্তু এখন ওভার দ্য টাইম বিএনপি যদি মনে করে যে না, আমি আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়তেছি এবং 50% লোক হলো আনডিসাইডেড, এই লোকেরা কোন দিকে যাবে তার উপরে আমার জয় হইতে পারে, পরাজয় হইতে পারে, আমার গ্র্যান্টেড আমি নির্বাচনে জিততেছি না, তখন যেটা হবে আমি মনে করি যে আগামী দিনে তুমি দেখবা যে বিএনপি আরও বেশি অ্যান্টি ইন্ডিয়ান হবে। তার কারণ হলো বাংলাদেশের মানুষ অ্যান্টি ইন্ডিয়ান। তো বিএনপি যদি মোর অ্যান্টি ইন্ডিয়ান ভোকাবুলারি ইউজ না করে তাহলে সে 50% লোকেরে তোমার কনভিন্স করতে পারবে না। বিএনপি আরও বেশি অ্যান্টি আওয়ামী লীগ হবে, আওয়ামী লীগের বিচারের প্রশ্ন তাকে আরও স্পষ্টভাবে কথা বলতে হইব। তার কারণ হলো এই যে বাংলাদেশের এখন এর মধ্যে প্রচুর ব্যক্তি আছে যারা ধরো আওয়ামী লীগের সময়ের ফ্যাসিজমের মধ্যে ভিকটিম হয়েছে, তুমি যদি তাদেরকে অ্যাড্রেস করতে না পারো তাহলে তুমি তার সাপোর্টার লেভেল তার সাপোর্ট লেভেল তুমি পাইবা না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি এবং জামাত দুইটা পার্টি যদি বুঝে যে আমাকে আসলে জনগণের কাছে যাইতে হবে এবং না গেলে আমি জনগণের সাপোর্ট পাবো না, না হলে আমি ইলেকশনে জিততে পারবো না, তাহলে তোরা জনগণকে বেশি অ্যাড্রেস করবে। এবং বেশি অ্যাড্রেস, এটাই হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম কেন কাজ করে। কারণ ডেমোক্রেটিক সিস্টেম পলিটিক্যাল পার্টিকে সংখ্যাগরিষ্ঠ মানুষের গণ আকাঙ্ক্ষাকে বোঝার এবং সেইটার প্রতি সেন্সিটিভ থাকতে বাধ্য করে, নাহলে তুমি ভোট পাইবা না, নাহলে তুমি নির্বাচনে জিততে পারবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দুইটা পার্টি আগামী দিনে আমরা দেখব যে তারা মোর কনসার্ন হয়ে উঠতেছে যে এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের সেন্সিটিভিটি আছে সেই জায়গায়।